সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু। এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে সবচাইতে যে আলোচিত নিউজ সেটা হচ্ছে বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা জানেন যে 5ই আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়, ঠিক 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গঠন হয় এবং উপদেষ্টা মণ্ডলীরা শপথ গ্রহণ করেন। এর পরপরই বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে পদযাত্রা, সেই যাত্রাকে কেন্দ্র করে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, জাসদ সহ বাংলাদেশে প্রায় 48টি নিবন্ধিত দল রয়েছে। সবকটি দলের ভিন্ন ভিন্ন মতামত আমরা দেখেছি। তার মধ্যে যে সবচেয়ে বৃহৎ যেই রাজনৈতিক দলটি আওয়ামী লীগের পতনের পরপর, সেই দলটি হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি ভার্চুয়াল বক্তব্যে আওয়ামী লীগ বিএনপির নেতাদেরকে যেভাবে পথ নির্দেশনা দিয়েছিলেন, আসলে তারা এই নির্দেশনা সেটা মানতে পারেনি। আর যার কারণে এই মুহূর্তে ঠিক এই 8 মাসের মাথায়, অন্তর্বর্তীকালীন সরকারের 8 মাসের মাথায় এখন বিএনপির মধ্যে নিজস্ব যে কুন্দল, এই কুন্দলটা আমরা দেখতে পাচ্ছি। আসলে আমরা আলোচনা করি কাউকে কটাক্ষ করার জন্য নয়, কাউকে ছোট করার জন্য নয়, যা সত্য তা বলার চেষ্টা করি। যেহেতু এটা গণতন্ত্র, আমার গণতান্ত্রিক অধিকার রয়েছে রাজনৈতিক বিশ্লেষণ করা, আলোচনা করা, আমি তাই করি। দয়া করে কেউ ভিন্ন পথে নেবেন না। যাই হোক, যেই কথাটা বলতে চেয়েছিলাম, তারেক রহমান যদিও মির্জা ফখরুল ইসলাম, মির্জা আব্বাস, ফজলুর রহমান এবং বরকতুল্লাহ বুলু, এই 4 জন নেতার চেয়ে তার বয়স কম এবং রাজনৈতিক দক্ষতাও কম, তারপরেও কিন্তু তিনি বর্তমানে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার গ্রহণযোগ্যতা তাদের চাইতে অনেক বেশি। তার একটাই কারণ, যোগ্যতা যতই হোক, যত কম হোক, অভিজ্ঞতা যতই কম হোক, কিন্তু পদাবি বলে পদের যে আপনার গ্রহণযোগ্যতা রয়েছে, সেটা হলো তিনি বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যার কারণে তার কথার যে মূল্য রয়েছে অন্যান্য নেতাদের চেয়ে অনেকটা বেশি রয়েছে। যার কারণে এই মুহূর্তে এই তারেক রহমান তাদেরকে ঠিক 8ই আগস্টের পরপরই তারেক রহমান এই দেশের যারা এই বিএনপির কর্মী, সমর্থক, নেতা, এই সাবেক এমপি, মন্ত্রী, সবাইকে একটি নির্দেশনা দিয়েছিলেন যে আপনাদের কারণে যদি বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়, কিংবা আপনাদের কোনো প্রকার চাঁদাবাজি, রাহাজানি, বিভিন্ন অপকর্মের সাথে যদি কোনো ব্যক্তি আপনার সম্পৃক্ত থাকে, তাহলে আমরা তাদেরকে এই পদ থেকে বহিষ্কার করব। কথা বলেছে, ঠিক কাজও হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের যারা তৃণমূল পর্যায়ের নেতাকর্মী রয়েছেন, যারা বিভিন্ন সময় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়েছেন, ঠিক তাদেরকে বরখাস্ত করা হয়েছে। এই বিএনপি থেকে, ছাত্রদল থেকে কিংবা যুবদল থেকে, বিভিন্ন সংগঠনের যারা দুষ্কৃতিকারী ছিল, যারা এদেশের বিএনপিকে ভাবমূর্তি নষ্ট করার জন্য এগিয়েছিল, তাদেরকে বহিষ্কার করা হয়েছে, সেটা আমরা দেখতে পেয়েছি। বিএনপির এই মুহূর্তে যেই বর্তমানে সবচাইতে বড় সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে অতিকথন। বিএনপির এই মুহূর্তে যারা সবচাইতে বড় মাপের নেতা রয়েছেন, আমি যদি নাম বলি হয়তো বিষয়টা একেবারে অন্যরকম হয়ে যায়, তবে তারা কি বলেছে আপনারা বুঝে নেবেন। তো এক নেতা বলেছেন যে তারেক রহমানের নাম নিতে হলে আপনাকে অজু করে নিতে হবে। দ্বিতীয় এক নেতা বলেছেন, আজকে এক নেতা বলেছেন যে যদি জিয়াউর রহমান বেঁচে থাকতো, তাহলে এই ইসরায়েলের সাথে যে ফিলিস্তিনি যুদ্ধ, এটা কখনোই হতো না। আসলে এই কথাগুলোর মানেটা কি, এটা যদি তারা বুঝতো। তারপর আরেক নেতা বলেছেন যে বাপ ডাইক্কা নির্বাচন দিতে হবে ডিসেম্বরের মধ্যে। তো
আসলে ভাই, বিএনপি তো খুব বড় মাপের একজন রাজনীতিবিদের নেতা। বিএনপি অত্যন্ত এই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল। এই দলের মধ্যে যদি অপ্রাসঙ্গিকতা এবং ওই ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদের মতো যদি এরকম অকথ্য এবং অযাচিত কথা এবং অপ্রয়োজনীয় কথা বলে এই ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদের মতো বিতর্কিত হয়, তাহলে আর বিএনপি আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্যটা কোথায় রইল? তারেক রহমান বারবার নিষেধ দিচ্ছে যে কোনো প্রকার অনৈতিক কোনো ঘটনা ঘটানো যাবে না, তারপরেও কিন্তু এই নেতাকর্মীদেরকে থামানো যাচ্ছে না। এই নেতাকর্মীদেরকে কিন্তু তারেক রহমান যতটা দক্ষতার সাথে তিনি হাজার হাজার মাইল দূর থেকে ভার্চুয়াল বক্তব্যে তাদেরকে দমন পীড়নের জন্য যে চেষ্টা করছে, তারপরেও কিন্তু এটা কেন যেন এটা কন্ট্রোল করতে পারছে না বিএনপি। তার দুইটি কারণ। সেটি হচ্ছে যারা বর্তমানে এই বিএনপির বড় বড় নেতাকর্মী রয়েছেন, তারা এই তৃণমূল পর্যায়ের নেতাদেরকে আপনার কন্ট্রোল করতে পারে না, একটাই কারণ, তাদের কথা শুনছে না। আর দ্বিতীয় কারণটা হচ্ছে তাদের যেই আপনার গঠনমূলক আলোচনা, তারা এই ছোটোখাটো নেতাকর্মীদের সাথে তারা সেই আলোচনাটা করতে পারছে না। তার কারণ তারা তো মহানগরীতে বসে বসে এখন এই মানে অপ্রয়োজনীয় বুলেট ছাড়ছে, যার কারণে দেশের জনগণ যেমন ক্ষুব্ধ হচ্ছে, দেশের জনগণ তাদেরকে একমাত্র পাতলা মনে করছেন যে রাজনীতিবিদরা এভাবে এই অপ্রয়োজনীয় কথাগুলো কেন বলছে। আপনারা জানেন, আজকে মির্জা আব্বাসের একটি কথায় আমি না হেসে পারলাম না, কারণ এই কথাটা জনগণ কিভাবে নিয়েছে এটা জনগণের ব্যাপার। আমি আমার ব্যক্তিগত মতামত বলছি। এই আপনার মির্জা আব্বাস বলেছেন যে যদি আজকে এই জিয়াউর রহমান বেঁচে থাকতো তাহলে এই ফিলিস্তিন এবং ইসরায়েলের যে যুদ্ধটা কখনোই হতো না, তিনি এটাকে সমাধান দিতে পারতেন। ভাই, সারা বিশ্ব যেখানে এই কন্ট্রোল করতে পারছে না, তাহলে জিয়াউর রহমান কিভাবে কন্ট্রোল করতে পারত? একটু ভেবেচিন্তে কথাটা বলেন যে তার সাথে কি খুব ভালো সম্পর্ক ছিল ইসরায়েলের? তার কথা কি ইসরায়েল শুনতো? আসলে এগুলো হলো অতিকথন এবং একেবারে নিম্নমানের যারা আপনার ছোটোখাটো নেতা আছে তাদের মতো তারা একেবারে অবুঝের মতো কথা বলে ফেলে। আমরা তো মির্জা আব্বাস এবং এই আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ফজলুর রহমান, ইশরাক আহমেদ, বরকতুল্লাহ বুলু, তাদেরকে বিএনপির অত্যন্ত ইতিবাচক রাজনীতিবিদ মনে করি আমরা। তার কারণ তারা এই বিএনপির যে অসময়টা ছিল, এই যখন দমন পীড়ন হয় বিএনপির, যখন বিএনপিকে আওয়ামী লীগ আপনার মাঠে নামতে দেয়নি নির্বাচন করার জন্য, কিংবা এই দেশে তারা ঘুমাতেও পারেনি ঠিক মতো, ঠিক এই মুহূর্তে বিএনপির হাল ধরেছিল এই বাংলাদেশে কতিপয় কিছু নেতা। এই নেতাগুলো যখন বেফাস কথা বলে ফেলে, এই নেতাগুলো যখন জনগণের সামনে হাস্য রহস্যের পাত্র হয়, তাহলে কিন্তু এই দলটি আর কোনো কোয়ালিটি থাকে না। এই দলটা ধীরে ধীরে এই আপনার সেই যেই আলম, যেটা রংপুরের, আপনি হিরো আলমের মতো কথাবার্তা বললে মানুষ কিন্তু হাস্য রহস্য ছাড়া আর কিছুই করবে না। আপনারা জানেন যে বর্তমানে যে যদি নির্বাচন হয় সেটা 2 বছর পরে হোক কিংবা 1 বছর পরে হোক, বিএনপি ছাড়া অন্য কোনো দল ক্ষমতায় আসবে এটা কিন্তু বলা যাবে না। তার কারণ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি দল বিএনপি, যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ মাঠে নেই, আওয়ামী লীগের কমপক্ষে 40% ভোট বিএনপি পাবে। তার কারণ এই মুহূর্তে বিএনপির সাথে তাদের একটা সমঝোতা হতে যাচ্ছে। আমি আমার ব্যক্তিগত মতামত বলছি, আমি জানি না কতটুকু সত্য না মিথ্যা, এটা কথিত কথাও হতে পারে। যদি সম্পৃক্ততা হয় তাহলে প্রায় 80% ভোট পেয়ে বিএনপি নির্বাচিত হবে, অর্থাৎ 250 থেকে 350 আসন বিএনপি পাবে। তারপরও ভাই কেন
এই উল্টাপাল্টা কথা বলে বিএনপির মতো একটা শক্তিশালী দলকে আপনারা এই টেনে ধরছেন নিচের দিকে। বিএনপি তো এর আগেও নির্বাচন করে এদেশের ক্ষমতায় ছিল। এই ধরনের কথাবার্তা বললে আসলে বিএনপির অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে এটা আপনারাই বুঝতে পারেন। যেহেতু আমরা আলোচনা করি, এখানে আলোচনা ছাড়া আমরা কিছুই করতে পারবো না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।